বৈশালী তার শাশুড়ি মা লতা দেবী এবং এক 10 বছরের মেয়ে চম্পার সঙ্গে বাস করত। চম্পার বাবা ছিল না। চম্পাকে মানুষ করার জন্য বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবী দুজনেই স্কুলে রান্নার কাজ করত। ক্লাস 4 পর্যন্ত চম্পাকে প্রাইমারি স্কুলে পড়ানোর পর বৈশালী যেই হাই স্কুলে রান্নার কাজ করত সেই স্কুলে তার মেয়েকে ভর্তি করে দেয়। নতুন স্কুলে ভর্তি হয়ে চম্পা খুবই খুশি হয়। সে সবচেয়ে বেশি খুশি হয় এই কথা ভেবে যে সে প্রত্যেকদিন তার মা এবং ঠাকুমার সঙ্গে স্কুলে যেতে পারবে এবং তাদেরকে স্কুলে সবসময় দেখতেও পারবে। প্রথম দিন স্কুলে যাওয়ার সময়, মা তুমি তো আমার টিফিন তৈরি করতে ভুলে গেছো। আমার টিফিন কোথায়? আমাকে চাউমিন করে দাও, আজকে আমি চাউমিন খাবো। তোমার হাতে চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। টিফিনের কথা ভুলে যাও, তোমাকে আর টিফিন দেওয়া হবে না। আজ থেকে তুমি নতুন স্কুলে গিয়ে না খেয়ে থাকবে। কি বৌমা, তাই তো? না, আমি না খেয়ে কি করে থাকবো? আমার তো প্রচুর খিদে পায়, আর আমার বন্ধুদের তোমার হাতে চাউমিন খুব পছন্দ। ওরাও আমার কাছে রোজ চাউমিন চায়। আমি ওদেরকে কি দেব? আমাকে করে দাও, আমাকে চাউমিন করে দাও। আরে বোকা মেয়ে, তোমার টিফিনের প্রয়োজন পড়বে না তো। আমি আর ঠাম্মা তো তোমাদের স্কুলে রান্নার কাজ করি। ওখানেই আমরা বাড়ির মতোই ভাত তরকারি রান্না করব। তুমি আজ থেকে দুপুরবেলা ভাত তরকারি খেতে পারবে। তোমাদের আগের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হতো না, সেই জন্য তো তোমাকে এই স্কুলে ভর্তি করলাম, যাতে তুমি আমাদের হাতে তৈরি রান্না খেতে পারো। এই শুনে চম্পা খুবই খুশি হয়। মা, আমি আমার বন্ধুদের সবাইকে বলবো যে তুমি ওদের সবাইকে রান্না করে খাওয়াবে। অনেক দাম হবে তোমার, তাই না বলো? কিন্তু মা, আমাকে বাড়িতে মাঝে মধ্যে চাউমিন করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন চলো, স্কুলে চলো। প্রথম দিনই না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সকালবেলা তিনজনে একসঙ্গে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। চম্পা ক্লাস করত, অন্যদিকে বৈশালী এবং তার শাশুড়ি মা স্কুলের বাচ্চাদের মিড ডে মিল রান্নার কাজে ব্যস্ত থাকত। স্কুল ছুটির পর চম্পাকে নিয়ে তারা বাড়ি ফিরে আসতো। এভাবেই তাদের জীবন বেশ ভালোই কেটে যাচ্ছিল। বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবীর সঙ্গে বুলটি নামের একটি মহিলা ওই স্কুলেই রান্নার কাজ করত। একদিন, আজকে বাচ্চাদের জন্য সোয়াবিনের তরকারি তোমাদের মধ্যে কে রান্না করেছিলে? তরকারিতে এত বেশি পরিমাণে লবণ, এত বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে যে বাচ্চারা খেতে পারছে না। বাচ্চারা কেন, আমরা টিচাররাই খেতে পারলাম না। কে রান্না করেছে আজকে তরকারি? স্যার, আজকে তো বুলটি রান্না করেছিল। আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। প্রত্যেকদিন আমি রান্না করি, কিন্তু আজকে বুলটি বলল ও তরকারি রান্না করবে, তাই জন্যই ওকে দিয়েছিলাম। তুমি ওটা কি তরকারি রান্না করেছো? হ্যাঁ, একটা বাচ্চাও তো খাবার খাচ্ছে না। আজকে প্রতিটা বাচ্চা খাবার নষ্ট করেছে, কেউ খেতে পারেনি। তুমি আজকের পর থেকে রান্না করবে না, তুমি অন্যান্য কাজ করবে আর এদের দুজনকে সাহায্য করবে, রান্না তুমি করবে না। ঠিক আছে স্যার, আর আজকের ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। আসলে আমার একটা বোন আছে, ও খুবই অসহায়, ওর স্বামী নেই, আর ও খুব ভালো রান্না করতে পারে। ওকে যদি আমাদের সঙ্গে রান্নার কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। এত রান্নার লোক নিয়ে কি করব আমরা? আমাদের এখন কোনো লোকের প্রয়োজন নেই, তোমরা তিনজনই যথেষ্ট। পরে যদি প্রয়োজন পড়ে তাহলে বলা হবে। এই বলে স্যার রামপ্রতাপ বাবু সেখান থেকে চলে যায়। বৈশালীর উপর বুলটি খুব রেগে গিয়েছিল। আমাকে স্যারের সামনে অপমান করলো, আমি ওকে ছাড়বো না। দুই শাশুড়ি বৌমা মিলে একেবারে সবার মন জয় করে ফেলেছে। কি এমন ভালো রান্না করে! তার থেকে ভালো রান্না তো আমিই করি। এদেরকে আমি এখান থেকে যে কোনো রকম ভাবে বের করে দেব। আমার ছোট বোনকে আমি কাজে ঢোকাবো। এই শাশুড়ি বৌমার জন্য আমি কোনো জিনিস চুরিও করতে পারি না। কিছু একটা ভাবতে হবে আমাকে। বুলটি বৈশালী এবং লতা দেবীর উপর খুব হিংসা করত, কারণ তাদের দুজনের হাতে রান্না খুবই সুস্বাদু হতো। তাই বাচ্চারা পেট ভরে আত্মতৃপ্তি করে খাবার খেত। মিড ডে মিলের খাবারও রোজ শেষ হয়ে যেত। স্কুলে স্যার ম্যাডামরা সেই জন্য বৈশালী এবং তার শাশুড়ি মায়ের খুব নাম করতেন। অন্যদিকে বৈশালীর মেয়ে চম্পাও পড়াশোনায় খুব ভালো ছিল। সব মিলিয়ে বুলটির মনে তাদের প্রতি রাগের সঞ্চয় হয়েছিল। তাই সে মনে মনে একটা প্ল্যান করে। সে প্রত্যেকদিন বৈশালীর তৈরি রান্না করা খাবার নষ্ট করে দেয়। কখনো অতিরিক্ত পরিমাণে জিরা গুঁড়ো মিশিয়ে দিত, কখনো বা গরম মশলা অনেক বেশি পরিমাণে মিশিয়ে দিত, আবার কখনো লেবুর রস মিশিয়ে তরকারি টক করে দিত।
এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, তোমাদের দুজনকে আমরা আর কাজে রাখতে পারবো না। বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের রান্নার কোয়ালিটি আর আগের মতো নেই। বাচ্চারা তোমাদের তৈরি খাবার খেতেই পারছে না। আর এমনিও তোমাদের নামে রিপোর্ট আছে। শুনেছি তোমরা নাকি মশলাপাতি স্কুল থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। কদিন পর পর শুধু মশলাই শেষ হয়ে যাচ্ছে। না স্যার, আমরা এমন কিছুই করিনি। আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ লেগেছে, আমাদেরকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। স্যার, আমাদেরকে কয়েকটা দিন সময় দিন, আমরা সব ঠিক করে নেব। আর মশলা শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরাও অবাক হচ্ছি। না, আর কয়েকদিনও নয়, তোমরা এবার আসতে পারো। তোমাদের বকেয়া টাকাগুলো এসে নিয়ে যাবে। আর বুলটি, তোমার একটা বোন ছিল না, তুমি বলেছিলে সে নাকি খুব ভালো রান্না করতে পারে। কালকে থেকে তাকে কাজে নিয়ে আসবে। তোমরা দুই বোন মিলে রান্না করবে, কেমন? ধন্যবাদ স্যার। লতা দেবীর বুঝতে আর বাকি ছিল না যে সমস্ত কুকর্মের পেছনে বুলটির হাত ছিল। বৈশালী এবং তার শাশুড়ি মা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কাজ ছেড়ে যাওয়ায় বৈশালী খুব কান্নাকাটি করতে থাকে। বৌমা, তুমি আর কান্নাকাটি করো না। আমি তো তোমাকে বললাম, স্কুলে স্যার ম্যাডামদের স্পষ্টভাবে জানাই যে ওগুলো সব বুলটির কাজ। বুলটি ওর বোনকে কাজে ঢোকানোর জন্য আমাদেরকে বের করে দিয়েছে। আমি জানি মা, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা তো ঠিক নয়। সেই জন্যই তো আমি স্যারের কাছে কয়েকদিনের সময় চাইছিলাম। বৌমা, আমাদের এবার কিন্তু অন্য কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের অন্য কোনো কাজ খুঁজতে হবে। মা, আমি আর ওই স্কুলে যাব না। তোমরা আমার সঙ্গে স্কুলে যাবে না, আমিও যাব না। আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও। না মা, এমন বলতে নেই। আমরা স্কুলে যাব না তো কি হয়েছে? আমি প্রত্যেকদিন তোমাকে স্কুলে দিয়ে আসব। আমি যাব, কখনো তোমার ঠাম্মি যাবে। তোমাকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি এসব দিকে একদম মন দেবে না। চম্পা তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চম্পাকে বৈশালী ও লতা দেবী স্কুলে দিয়ে আসে এবং তারা অন্য কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কোথাও কাজ পায় না। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন চম্পা বাড়িতে এসে বলে, মা জানো, আমাদের স্কুলে এখন খুব বাজে খাবার রান্না করে। আমার বন্ধুরা আর কেউ খাবার খায় না। সবাই নিজের নিজের বাড়ি থেকে টিফিন নিয়ে আসে। তুমি কালকে আমাকে টিফিনে চাউমিন দেবে। আমি আর স্কুলের খাবার খাবো না। স্কুলের খাবার খেয়ে কালকে আমার পেট ব্যথা করছিল। সে কি, বাচ্চারা স্কুলের খাবার খাচ্ছে না? তা আবার কি করে হয়? স্কুলের টিফিনে চাউমিন নিয়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছিস না তো? না মা, আমি সত্যি কথা বলছি। আমার বন্ধুরা আর কেউ মিড ডে মিল খায় না। চম্পা সত্যি কথাই বলছে বৌমা। আমিও কালকে খবরটা পেয়েছিলাম। বুলটি আর ওর বোন মশলাপাতি সব চুরি করে নিয়ে চলে যায়। আর এমনিতেও ওরা রান্না ভালো করতে পারে না। ওদের বাড়ানো খাবার আর বাচ্চারা খেতে চাইছে না। বুঝলাম, অপরের ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। চম্পা, তুই চিন্তা করিস না। কাল থেকে আমি তোকে চাউমিন করে দেব। পরের দিন বৈশালী তার মেয়ের জন্য কয়েক রকমের সবজি দিয়ে এবং খুব অল্প পরিমাণ মশলা দিয়ে চাউমিন তৈরি করে দেয়। বৈশালীর হাতে চাউমিন খুবই স্বাস্থ্যকর ছিল। চম্পা তার হাতে চাউমিন খুবই পছন্দ করত। চম্পা খুশি হয়ে টিফিন নিয়ে স্কুলে চলে যায়। টিফিন বেলা ব্যাগ থেকে চাউমিন বের করতেই চম্পার বন্ধুরা চাউমিন নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। এই চম্পা, আমাকে একটু চাউমিন দে না। তোর মা তো খুব ভালো চাউমিন বানায়। আমার মা এত ভালো চাউমিন বানাতে পারে না। দে না একটু, দে না প্লিজ। সত্যি কাকিমার হাতের চাউমিন খেতে খুবই ভালো। এই, কালকে একটু বেশি করে চাউমিন আনবি তো। অল্প একটু খেয়ে মন ভরছে না। সব তোদেরকে দিয়ে দিলে আমি কি খাবো? দেখ তো, একটুখানি আছে, এবার আমি খাই। এই চম্পা, তোর মাকে চাউমিন বিক্রি করতে বল না। আমাদের স্কুলের সামনে তোর মা চাউমিন বিক্রি করলে খুব ভালো হবে। আমরা সবাই চাউমিন কিনে খেতে পারবো। আমাদের স্কুলের মিড ডে মিল তো আর খাওয়া যায় না, তাই। এই কথা শুনে চম্পার মাথায় খুবই ভালো একটা আইডিয়া আসে। সেদিন স্কুল ছুটির পর সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বৈশালী এবং তার শাশুড়ি মা আজকে কোনো কাজ না পেয়ে মন খারাপ করে বসেছিল। ঠাম্মা, তোমাদের আর চিন্তা করতে হবে না। আমি তোমাদের কাজ খুঁজে দিচ্ছি। মা, তোমার হাতে চাউমিন আমার বন্ধুরা খুব পছন্দ করেছে। তোমরা আমাদের স্কুলের সামনে চাউমিন বিক্রি করো। আমার বন্ধুরা সবাই তোমাদের কাছ থেকে চাউমিন খাবে বলেছে। বৌমা, আইডিয়াটা তো খুবই ভালো। এটা তো আমরা আগে ভাবিনি।
চম্পা, তোর মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। বৌমা, এটাই সঠিক সুযোগ। আমরা যদি স্কুলের সামনে একটা চাউমিনের দোকান পার্মানেন্টলি তৈরি করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। বাচ্চারা চাউমিন খেতে পছন্দ করে। আর ওখানে তো শুধু একটা স্কুল নয়, 4-5টা স্কুল পাশাপাশি আছে। আমাদের ভালোই লাভ হবে। বৈশালী তার শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। পরের দিন থেকে বৈশালী এবং লতা দেবী দুজনেই ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করতে যায়। প্রথম দিনে স্কুলের বাচ্চারা তাদের ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। ও কাকিমা, আমি চম্পার বন্ধু হই, আমাকে 1 প্লেট চাউমিন দাও। চাউমিন কত টাকা দাম? চাউমিনের দাম মাত্র 10 টাকা। সবাই নাও, চাউমিন খাও। একেবারে তাজা টাটকা সবজি দিয়ে তৈরি চাউমিন, শরীরের কোনো ক্ষতি করবে না। নাও নাও, সবাই চাউমিন খাও। 10 টাকা, মাত্র 10 টাকা। বৈশালীর হাতে তৈরি করা চাউমিনে এক আলাদাই স্বাদ ছিল। প্রথম দিনে তাদের অনেক টাকা ইনকাম হয়। শুধু চম্পাদের স্কুল নয়, আশেপাশের স্কুল থেকেও বাচ্চারা তাদের কাছ থেকে চাউমিন কিনতে আসতো। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, কারণ সব বাচ্চারাই এখন বৈশালীর হাতে চাউমিন খেত। টিফিনের ঘন্টা বাজলেই বাচ্চারা একে একে স্কুল থেকে বেরিয়ে বৈশালীর চাউমিনের দোকানের সামনে এসে ভিড় করত। এর ফলে স্কুলের স্যার ম্যাডামরা খুবই চিন্তায় পড়ে। এই বৈশালী আর ওর শাশুড়ি মায়ের জন্য স্কুলের বাচ্চারা তো আর মিড ডে মিল খাচ্ছেই না। আমরা তো একটা বড় সমস্যায় পড়ে গেছি। এই বৈশালীর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। স্কুলের কয়েকটা স্যার ম্যাডাম বৈশালীর কাছে এসে বলে, এই যে তোমাদের চাউমিনের জন্য আমাদের স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে না, এতে করে আমাদের বাচ্চাদের খুবই ক্ষতি হচ্ছে। তোমরা এখনই চাউমিন বিক্রি করা বন্ধ করো। আমরা তোমাদের এখানে আর বসতে দেব না। যাও যাও, চলে যাও এখান থেকে। স্যার, বাচ্চারা আমার চাউমিনের জন্য মিড ডে মিল খাওয়া বন্ধ করেনি। আপনাদের মিড ডে মিলের খাবারের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ায় বাচ্চারা খাবার পছন্দ করছে না। সেই জন্যই বাচ্চারা টাকা দিয়ে বাইরে থেকে চাউমিন কিনে খেতে বাধ্য হচ্ছে। সুতরাং আমাদের কিছু না বলে আপনারা মিড ডে মিলের খাবার উন্নত করার চেষ্টা করুন। তুমি আমাদের শেখাবে আমরা কি করব না করব? তুমি এখান থেকে উঠবে নাকি পুলিশকে ডাকবো? কোনটা বলো? স্যার, আপনি আমাদের কিছু করতে পারবেন না। আমরা স্কুলের গন্ডির বাইরে বেরিয়ে কিছুটা দূরেও চাউমিন বিক্রি করতে পারবো। আপনি কিছু করতে পারবেন না। আপনারা কোনো কারণ ছাড়াই আমাদেরকে রান্নার কাছ থেকে বের করে দিলেন। শুধুমাত্র অপর একজনের উস্কানিতে আপনারা এটা করলেন। এখন আবার আমাদের চাউমিনের ব্যবসাও বন্ধ করবেন বলে উঠে পড়ে লেগেছেন। আমাদের গরিবদের উপরে এত অত্যাচার কেন? আমাদেরকে তো কিছু করে খেতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কাজ থেকে বের করে দেওয়াটা আমাদের ভুল হয়েছিল। আমরা সেটা এখন বুঝতে পারছি। আমরা তোমাদের আবার রান্নার কাজটা দিতে চাই, কিন্তু তোমরা দয়া করে এই চাউমিন বিক্রি করা বন্ধ করো, না হলে আমাদের বাচ্চারা যে মিড ডে মিল খাচ্ছেই না একদম। বৈশালী এবং লতা দেবী এই কথাটি শুনে খুবই খুশি হয়। তারা দুজনেই আবার স্কুলে রান্নার কাজে লেগে পড়ে। এতে করে বাচ্চারা আবার তাদের হাতে তৈরি মিড ডে মিল খাওয়া শুরু করে। কিন্তু বৈশালী এবং তার শাশুড়ি মা চাউমিনের ব্যবসা বন্ধ করেনি। তারা স্কুলের সামনে আর চাউমিন বিক্রি না করে সন্ধ্যেবেলা করে তাদের লোকাল বাজারে ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করত। এতে করে তাদের ইনকাম বহুগুণে বেড়ে যায়। ধীরে ধীরে তারা বাজারে একটা বড় চাউমিনের দোকান তৈরি করে। এভাবেই দুই শাশুড়ি বৌমা পরিশ্রম করতে থাকে। তাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না। তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। বছর দেড়েক আগে রমিলা ও কৌস্তবের নিজস্ব বাড়ি প্রতাপপুর থেকে বিয়ে হয়েছিল। বিয়ের পরবর্তী দিনগুলোতে বেশ আনন্দের সঙ্গে তাদেরকে সময় কাটাতে দেখা যেত। কিন্তু সেদিন কৌস্তবকে আরো বেশি খুশি হতে দেখা যায়। কি বলছেন ডাক্তার বাবু? রমিলা মা হতে চলেছে? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওকে ওকে, বুঝেছি। এত এক্সাইটেড হওয়া ভালো নয়। এবারে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর ভালোভাবে খেয়াল রাখুন, আর লক্ষ্য রাখবেন যেন কোনো সমস্যা না হয়। রমিলার এই সবে 2 মাস পড়েছে, এখনো 7-8 মাস ওকে লক্ষ্য রাখতে হবে। ডাক্তারবাবুর কথা শুনে কৌস্তব রমিলাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। আসলে কৌস্তব ও রমিলার বাড়ি এই এলাকায় ছিল না। তাদের বাড়ি ছিল প্রতাপপুর নামক জায়গায়। তারা কাজের সূত্রে মাস 6 আগে থেকে এখানে বসবাস করছে। এর আগে কৌস্তব তার মা শকুন্তলা দেবী এবং তার বাবা কৌস্তব বাবুর সঙ্গে বাস করত। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, হ্যাঁ গো, কি বলছি শোনো না, মাকে একবার খবর দিলে ভালো হতো না।
তাহলে এখানে এসে কয়েকদিন কাটিয়ে যেত। এই কদিন আমার শরীরটা কেমন জানি খুব খারাপ লাগছে, সংসারের কাজকর্মগুলো ঠিকমতো করা যাচ্ছে না গো। আহ রমিলা, তুমিও না জানো একটু বেশি বেশি। এই সামান্য ব্যাপারে ওনাদের ডাকাডাকি করলে চলে বলো? আমি তো তোমার কাছে হেল্প করি নাকি করি না বলো? না গো, সেটা ব্যাপার নয়। আমি কি বলেছি নাকি যে তুমি আমাকে সাহায্য করো না? আসলে মা এলে আমার অনেক সুবিধা হতো, কারণ গর্ভবতী থাকাকালীন একটা মেয়ের কতটা কষ্ট হয় একটা মেয়েই বোঝে। ওহ, তার মানে আমি কিছুই বুঝি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি আজ থেকে তোমার কোনো কথাতেই নেই। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। যাকে ডাকলে তোমার ভালো হবে তাকেই ডাকো, শুধু আমাকে আর ডাকবে না, ওকে? এই বলে কৌস্তব রাগ করে সেখান থেকে চলে যায়। কৌস্তবের এরকম ব্যবহারে রমিলা খুবই দুঃখ পায়। সে ভেবে উঠতে পারে না যে আসলে কৌস্তব তাকে এরকম কথা কেন বলল। রমিলা নিরুপায় হয়ে আগের মতোই একা একা সংসারের সমস্ত কাজকর্ম করতে শুরু করে। একবারের জন্য কৌস্তব তার প্রতি সহানুভূতি দেখায়নি, বরং সবসময় ছোট ছোট কাজ করার জন্য রমিলাকে সে হুকুম করত। রমিলা মনে মনে খুব কষ্ট পেত। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। ইতিমধ্যে রমিলার প্রেগন্যান্সির 7 মাস পড়ে যায়। একদিন, আরে রমিলা, তুমি কোথায়? আমি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? রমিলা, ও রমিলা, শুনতে পাচ্ছ? ধুর বাবা, মাঝে মধ্যে তো বাড়িতে আসতেই মন চায় না। না সময় মতো হাতের কাছে কিছু পাবো, আর না কাউকে ডাকলে চোখের সামনে পাবো। ধুর। কৌস্তব সেদিন অফিস থেকে ফিরে এসে এভাবেই রমিলাকে নানান কথা বলেই যাচ্ছিল। রমিলাকে দেখতে না পেয়ে তার মনে মনে খুব রাগও হচ্ছিল। ঠিক তখনই রমিলা হাতে এক গ্লাস জল নিয়ে ধীরে ধীরে পা ফেলে হেঁটে হেঁটে আসছিল। তখন তাকে দেখে কৌস্তব বলে, ওহ মহারানী, তাহলে এসেছেন? আমি তো ভাবলাম এখানে আসার জন্য আপনার হয়তো কোনো গাড়ি ঘোড়া লাগবে। তা বলি, দেখতেই তো পাচ্ছ যে বিরক্ত হয়ে উঠেছি। এখনো কচ্ছপের মতোই হাঁটবে? আমায় কি রাগাতে তোমার এতই ভালো লাগে, নাকি আমার কথা না শুনলে তোমার পেটের ভাত হজম হয় না? কোনটা? দেখো কৌস্তব, তুমি এভাবে বলো না প্লিজ। আমি ইচ্ছা করে এসব করছি না গো। তুমি বুঝতেই তো পারছো যে আমার শারীরিক কন্ডিশনটা কি। এই অবস্থায় আমি কি দৌড়ঝাঁপ করব? না ম্যাডাম, দৌড়ঝাঁপ করতে বলিনি, কিন্তু তোমার ঢং করে এত আস্তে আস্তে চলারও কোনো মানে হয় না, বুঝেছো? তুমি কি এই পৃথিবীতে প্রথম প্রেগনেন্ট হয়েছো? তোমার আগে কেউ প্রেগনেন্ট হয়নি নাকি? কাল পর্যন্ত তোমার অবস্থা এত খারাপ তো ছিল না, আর আজ হঠাৎ করে চলতেও পারছো না। বাহ, তোমার কথা শুনে মনে হচ্ছে ডেলিভারি আজই হবে। কৌস্তবের আবারও এরকম আপত্তিকর কথাবার্তা শুনে রমিলার খুব রাগ হয়। কষ্ট তো সব মেয়েদেরই হয়, তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে আবার কেউ থাকে না। সবাই তো তাদের স্বামীকেই বলে, কিন্তু তুমি তো কিছু বুঝতেই চাও না। ঈশ্বর যদি তোমাকে একদিনের জন্য গর্ভবতী করতো না, তাহলে একটা শরীরের মধ্যে অন্য একটা প্রাণ নিয়ে ঘুরলে কতটা কষ্ট লাগে তখন তুমি বুঝতে। চুপ করো, পৃথিবীর সব মায়েরাই ঘোরে, আর আমিও ঘুরতে পারতাম। তুমি বললে আমি তোমার চেয়ে 2 ডবল ভারী পেট করে নিয়ে ঘুরতে পারবো, বুঝেছো? হয়তো আমি সন্তান জন্ম দিতে পারবো না ঠিকই, কিন্তু একটু হলেও তোমার মতোই অনুভূতি পাবো, তাই না? ঠিক আছে, তবে তাই হোক। তবে একটা কথা, শুধু পেট উঁচু করে ঘুরলেই হবে না। আমি সারাদিন যা যা কাজ করি, যা যা খাই, তোমাকে তাই খেতে হবে। আর হ্যাঁ, রাতে যদি আমার ঘুম না আসে তাহলে তোমাকেও জেগে থাকতে হবে আমার সঙ্গে। রমিলার কথা শুনে কৌস্তব প্রথমে চুপ করে থাকে। কিছুক্ষণ ভাবার পর বলে, হ্যাঁ ঠিক আছে, তাই তুমি যা যা করবে আমি এই 1 মাস তাই তাই করে দেখাবো। তবে হ্যাঁ, এরপর জীবনে কোনোদিনও বাচ্চা হওয়ার সময় তোমার এরকম নাটক চলবে না, আগেই বলে দিলাম। এভাবেই সেদিন তারা দুজনে কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। কৌস্তব পেটের মধ্যে ভারী বালিশ ঢুকিয়ে পেট উঁচু এবং ভারী করে নেয়। এই তো দেখো, কোনো ব্যাপার না, একদম নর্মাল মনে হচ্ছে। এই পেট নিয়ে 1 মাস কি সারা জীবন থাকা সম্ভব? আচ্ছা তাই নাকি? ঠিক আছে, সে দেখা যাবে। এবার চাও তো রান্নাঘরে গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। কি, আমি রান্না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। কৌস্তব হাঁটাচলা করতে গিয়ে দেখে যে তার হাঁটতে একটু সমস্যা হচ্ছে, তবুও সে রমিলাকে সেটা বুঝতে দেয় না। সে খুব কষ্টে রান্না করে নিয়ে এসে রমিলাকে খেতে দেয়। এই তো গুড বয়। আর তুমি এরকম ভাবে হাঁটছো কেন? টলমল করছো কেন? নর্মাল ভাবে হাঁটবে, ঠিক আছে?
কই না তো, নর্মাল ভাবেই তো হাঁটছি। এবার বলো কি করতে হবে? ঘরগুলো মুছে ফেলো এবার, একদম পরিষ্কার করে, ওকে? তারপর বাসন ধোবে, জামা কাপড় কাচবে, জামা কাপড়গুলো শুকিয়ে আয়রন করবে। আচ্ছা আচ্ছা, এক এক করে বলো, সব একসঙ্গে বললে ভুলে যাবো তো। কৌস্তব ঘর মুছতে গিয়ে দেখে যে তার উঁচু ও ভারী পেটের জন্য তার খুব সমস্যা হচ্ছে। সে ঠিকভাবে বসতেও পারছে না, তবুও সে যেমন তেমন করে ঘর মুছে ফেলে। রাতে ঘুমানোর সময়, এই রমিলা, আমার খুব গরম হচ্ছে, পেটের মধ্যে এত ভারী বালিশ রেখে ঘুমানো যায় নাকি? আমি এটা খুলে রাখছি, সকালে পরে নেব আবার। না, একদম না, এমন তো কথা হয়নি। আগামী 1 মাস তুমি কোনোভাবেই বালিশ পেট থেকে বের করতে পারবে না। কেন, আমার বুঝি গরম হয় না? আমারও তো অনেক গরম হয়। আমার শুধু একদিন নয়, প্রত্যেক দিনই তো ঘুম হয় না। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। সেদিন রাতে কৌস্তব কিছুতেই ঠিকমতো ঘুমাতে পারে না। সে সারা রাত জেগে থাকে। পরের দিন সকালবেলা, দেখলে তো, একদিন কেটে গেল। কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত আমি প্রেগনেন্ট ছিলাম। আর হ্যাঁ, আমার পেটেও কাল থেকে 5 কেজি ওজনের বাচ্চা ছিল। হ্যাঁ, সে তো ঠিক আছে মশাই, কিন্তু আজকে সকাল হতে না হতে তুমি বালিশগুলো খুলে ফেললে কেন? তোমার অসুবিধা হচ্ছে বুঝি? না না, অসুবিধার কি আছে, কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম তো, তাই ওটা খুলে রেখে এলাম। না মশাই, এরকম তো কথা হয়নি। তাহলে আমি বাইরে যখন বাজার করতে যাই, প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাই, তখন কি আমার বাচ্চাকে পেট থেকে বের করে রেখে যাই? ওহ মাই গড, এ তো ভালোই বিপদে পড়লাম। কিন্তু না না, কোনো ব্যাপার না, আমি যা হোক বলে চালিয়ে নেব। শুধু শুধু বউয়ের কাছে কথা শুনতে ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আমি পেটে বালিশ ভরেই অফিসে যাব। কি একেবারে হয়ে যাবে গো। হে ঈশ্বর, কোন জন্মের পাপ করেছিলাম কি জানি, যে এত শাস্তি পাচ্ছি। ভালোই হতো যদি বিয়েই না করতাম। তবে মানুষ পারবে না এমন কাজ কোনোই নেই। আমিও এটা করে দেখাবো। আর শুধু রমিলার জন্যই নয়, আমার মতো সব ছেলের সাহস বাড়ানোর জন্যই করে দেখাবো। এভাবেই ভাবতে ভাবতে কৌস্তব তার অফিসে চলে যায়। হঠাৎ করেই কৌস্তবকে এরকম অবস্থায় দেখে অফিসের সকলে হাসাহাসি করতে শুরু করে। তার বস মোহনবাবু সেখানে এসে বলে, আরে কৌস্তব, কি ব্যাপার? আজ তোমাকে প্রেগনেন্ট লাগছে কেন? আমি ঠিক দেখছি নাকি চোখে ভুল দেখছি? এত বড় ভড়ি কি করে বানালে? না না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আসলে আজ একটু চাপ করে খাওয়া হয়ে গেছে তো, তাই পেটটা একটু বাইরে বেরিয়ে এসেছে। ও, আমাদের ছেলেদের এটাই সমস্যা, একটু বেশি খেলেই পেট প্রেগনেন্সিতে পরিণত হয়। আর হ্যাঁ, সরি কৌস্তব, আমি মজা করেই তোমাকে প্রেগনেন্ট কথাটা বললাম। আর সরি স্যার, আপনি ঠিকই ভেবেছেন, কিন্তু আমার দুঃখের কথা কাকেও কিভাবে বলি। কৌস্তবের বয়স খুবই রসিক প্রকৃতির ছিল। সে কথা বলতে বলতে মানুষের গায়ে হাত দিয়ে দিত, আর তখনও তার সঙ্গে সেটাই ঘটেছিল। সে কৌস্তবের সঙ্গে কথা বলতে বলতেও তার পেটে হাত মারে, কিন্তু তখনই তার পেটে বেঁধে রাখা বালিশটা নিচে পড়ে যায়। তখন কৌস্তবের সত্যিটা সকলের সামনে বেরিয়ে আসে এবং সবার সামনে তাকে অপমানিত হতে হয়। কৌস্তব বাড়ি চলে আসে। সে বাড়ি এসে তার মাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। কিরে, আমার প্রেগনেন্ট ছেলে, তোর পেটের বাচ্চা কোথায়? মা, তাহলে তুমিও জেনে গেছো আমার প্রেগনেন্টের কথা? হ্যাঁ, আমার ছেলে প্রেগনেন্ট হয়েছে আর আমি জানতে পারবো না? চ্যালেঞ্জ করে বালিশ নিয়েও পেটে একদিন রাখতে পারলি না, তাই তো? তাহলে বল, একটা মেয়ে 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে কিভাবে রাখে? আর সেই মাকে তুই উল্টোপাল্টা কথা বলিস, আর কিনা বলিস সে নাটক করছে। ছি কৌস্তব, ছি, তোকে আমার ছেলে বলতেও আমার খারাপ লাগছে। মা, আমায় ক্ষমা করে দাও। আর রমিলা, তোমাকেও বলছি, আমি অনেক বড় ভুল করেছি। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, কিন্তু দেখো, ঈশ্বর আজ আমাকে বুঝিয়ে দিল। আসলে আমাদের সকলকেই সকলের প্রতি খেয়াল রাখা উচিত। কারোর কষ্ট না বুঝে তাকে কখনোই তাচ্ছিল্য করা উচিত নয়। এভাবে সেদিন কৌস্তব নানান কথা বলতে থাকে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে সে নিজের ভুল বুঝতে পেরেছে। কৌস্তব রমিলার অনেক খেয়াল রাখতে শুরু করে এবং তাকে আর কোনো কাজ করতে বলে না। এমনই একদিন রমিলার শরীর খুব খারাপ হয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেদিনই রমিলা একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তারা ছোট্ট বাচ্চা মেয়েটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।